আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি বান্দরবানের আলীকদম থেকে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করেছি শ্যামলী ইনার ট্রাভেলসের এই বাসটির সাথে। আজকে আমাদের পাইলট হিসেবে দায়িত্বে রয়েছেন আলম ভাই। এই ভিডিওতে আমি বাস সম্বন্ধে টুকিটাকি ইনফরমেশন শেয়ার করব। সেই সাথে আমি ঢাকা থেকে আলীকদম আপনারা কিভাবে যাবেন, ঢাকা থেকে আলীকদম কোন কোন অপারেটর চলাচল করে এবং ভাড়া কত, সেই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আর এই জার্নিটা আমার লাইফে অন্যতম সেরা জার্নি ছিল। তো কথা না বাড়িয়ে এখন ভিডিওর মূল পর্বে আসা যাক। এখন বাজে দুপুর 3টার মতো, আর আমি অবস্থান করছি আলীকদম কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই হলো কাউন্টারের ভিতরকার অবস্থান, আর এখানে হানিফ এবং শ্যামলীর টিকিট আপনারা পেয়ে যাবেন। আর এই কাউন্টারটি বেশ ছোটই বলা চলে। ট্রিপ শুরু করা 2 ঘন্টা আগে আমাদের ট্যুরমেটকে ট্রিপের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7টার মতো, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যুরমেটটি আলীকদম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এইবার আসি এই বাসের ইন্টেরিয়র পর্বে। এই বাসে টোটাল 36টির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে, আর এই বাসের ইন্টেরিয়র ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার দেখা অন্যতম সেরা ইন্টেরিয়র ডেকোরেশন এই বাসে। আর শ্যামলী সিট সম্বন্ধে কিছু না বললেই নয়, আমার দেখা অন্যতম সেরা সিট এই শ্যামলীর নন এসি বাসের সিটগুলো। এই সিটগুলো বসে বেশ আরামদায়ক। এটা হলো সিটের নেট, আর এই সিটে বেশ ভালোই লেগ স্পেস রয়েছে, যা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের ছাড়ার ঠিক 5 মিনিট আগে হানিফের এই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই বাসটিকে আপনারা ভালো করে খেয়াল রাখেন, কেননা সামনে আরও ঘটনা ঘটবে এই বাসের সাথে। এখন বাজে 7টা 8, আর আমাদের বাসটি আলীকদম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমরা এখন আলীকদম লামা রুট ধরে ঢাকার উদ্দেশ্যে আগাচ্ছি। আর আলীকদম লামা রুটের পাহাড়গুলো অত বেশি একটি বড় না, ছোটোখাটো টিলা, তবে সামনে আপনারা বড় পাহাড় দেখতে পারবেন। এইবার আসি এই বাসের টুকিটাকি ইনফরমেশন সম্বন্ধে। এই বাসটি মূলত হিনো AK1J সিরিজের নন এসি গাড়ি। এই বাসটি বডি নির্মাণ করেছে জুয়েল গ্যারেজ থেকে, আর এই বাসটি 2018 সালে রাস্তায় নামে। সো সেই হিসাবে বর্তমান তথা 2025 সালে এই বাসটির বয়স হবে প্রায় 7 বছরের মতো। এই বাসটিটা জন্ম থেকে আজ অবধি ঢাকা আলীকদম রুটে চলাচল করে আসতেছে। আজকের এই ট্রাভেল ব্লগটি মূলত একটি স্পেশাল ট্রাভেল ব্লগ, কেননা আমার খুব প্রিয় একজন বড় আপু মুন্না আপু আর কি আমাকে একদিন বলেছেন যে শ্যামলীতে করে ট্রাভেল করতে। সো ওনার জন্যই আর কি আমি আজ শ্যামলীতে করে ট্রাভেল করতেছি। আর সেই সাথে এই আলীকদমে আমি আগে কখনো আসিনি। সো ওভারঅল চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আলীকদম থেকে ঢাকায় আসবার সময় শ্যামলীতে করেই আসব। এখন আমরা বান্দরবানের আরেক উপজেলা লামাতে অবস্থান করতেছি, আর আলীকদম থেকে লামা আসতে আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। আর আমাদের আগে ছেড়ে আসা সেই হানিফ বাসটি আবারও সে লামা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর তার কিছুক্ষণ পরে আমরা রওনা দিব। মূলত লামার পরেই শুরু হয় এই বড় পাহাড়গুলো। এখন আমাদের বাসটি পাহাড়ের উপর উঠতেছে, আর এই পাহাড়গুলোর সাইজ কিন্তু অনেক বড়। আপনারা যে আমার খাগড়াছড়ির ট্রাভেল ব্লগ দেখেছেন, ওই খাগড়াছড়ির পাহাড়ের থেকে অনেক বড়। মানে আপনারা যদি কীভাবে বোঝাই, দিনের বেলা হলে আর ভালোভাবে বোঝাতে পারতাম। আর শ্যামলী 4209 নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নাই। আপনারা যারা বাস লাভার আছেন তারা জানেনই এই বাসটি বাস লাভিং সোসাইটির কতটা ভাইরাল বাস ছিল। যখন এই বাসটি ফারুক ভাই চালাইতেন, তখন তো এই বাস নিয়ে বেশ অনেক পারাপারির ভিডিও আর কি ইউটিউবে করা আছে। এখন যদিও ফারুক ভাই এই গাড়ি চালান না, ফারুক ভাই বর্তমানে সাকুরা ঢাকা বরিশাল রুটের গাড়ি চালান। আর এই গাড়িটি বর্তমানে ফারুক ভাইয়ের রিলিভার আলম ভাই চালান। উনিও ফারুক ভাইয়ের চাইতে কোনো অংশে কম না, আর ওনার ড্রাইভিং স্কিল ছিল এক কথায় পুরো অসাধারণ। মানে যেখানে যেমন স্পিড তোলা প্রয়োজন, সেখানে উনি তেমন স্পিড অ্যাপ্লাই করেছেন। ওনার ড্রাইভিংয়ে আমি কোনো রেকলেস বিষয়টি লক্ষ্য করিনি। উনি একদম মানে ক্লাসিক্যাল স্টাইলেই গাড়ি ড্রাইভ করে থাকেন।
লামা আলীকদম রোডে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, আর সেটি হলো এই পাহাড়ি রাস্তায় বেশ অনেকগুলো বিপজ্জনক টার্নিং রয়েছে, আর সেই সাথে এখানে অনেকগুলো খাদও রয়েছে। সো বলাই চলে যে এই রাস্তাটি আমার দেখা অন্যতম ডেঞ্জারাস একটি রোড। তবে আমি বলবো আমার দেখা সবথেকে ডেঞ্জারাস রোড হলো খাগড়াছড়ি থেকে দীঘিনালা মারিশা যাবার রোড। সেই রোডটা এর থেকে অনেক চিপা। আমার ইচ্ছা আছে ওই রুট নিয়েও কোনো একদিন ব্লগ ভিডিও করার। এবার আসি ঢাকা থেকে আলীকদম আপনারা কিভাবে ট্রাভেল করবেন। মূলত ঢাকা থেকে আলীকদম শুধুমাত্র বাস চলাচল করে, আর বাসের মধ্যে শুধুমাত্র হানিফ এবং শ্যামলী এই দুটি অপারেটরই চলাচল করে, যাদের ভাড়া প্রত্যেকেই 1100 করে নেয়। আর ঢাকা থেকে আলীকদম আসতে আপনাদের 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে, আর এই টোটাল পথের ডিস্টেন্স প্রায় 400 কিলোমিটারের মতো। আপনাদেরকে আমি আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি যে ঢাকা থেকে আলীকদম রুটে কোনো এসি বাস চলাচল করে না। আপনারা যদি এসি বাসে করে আসতে চান তাহলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে এসে আপনারা চকরিয়াতে নামবেন, দেন চকরিয়া থেকে লোকাল বাসে করে লামা কিংবা আলীকদম আসবেন। চকরিয়া থেকে আলীকদম আসতে টোটাল 1.5 ঘন্টার মতো সময় লাগে বাসে, আর লোকাল বাসগুলো ভাড়া নেয় 100 টাকা করে। আর সেই সাথে এখানে আপনার জিপও পাবেন চাইলে চকরিয়া থেকে আলীকদম আসতে, তবে ভাড়া একটু বেশি লাগবে। ঢাকা আলীকদম রুটে শুধুমাত্র নাইটেই গাড়ি চলে, দিনের বেলা কোনো গাড়ি চলে না। মাত্রই আমরা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পাই। এই ঘটনার ঠিক আমার খাগড়াছড়ি থেকে ঢাকার আসার সময় ঘটেছিল ইকোনো বাসে করে, ওইটারই পুনরাবৃত্তি আবার এখানে ঘটেছে। মূলত আমি কি বলবো, এসব ট্রাক ড্রাইভাররা যে কীভাবে রেকলেস ড্রাইভিং করে, এরা এই পাহাড়ি রাস্তা ওই টার্নিংয়ের মধ্যে এত স্পিড মেনটেন করে কীভাবে আসে, এদের যে সুবুদ্ধি কবে যে উদয় হবে কে জানে। এখন আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে উঠলাম, আর আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। আমাদের বাসটি চকরিয়া ক্রস করার কিছু দূরের মাথায় ইনানি রিসোর্টে 20 মিনিটে ব্রেক দেয়, আর সেদিন একদম 20 মিনিটের কাটায় আবার আমাদের বাসটি তার যাত্রার উদ্দেশ্যে শুরু করে। এই হলো হোটেলের ভিতরকার অবস্থা। এই হোটেলের ভিতরের পরিবেশ আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, তবে এই হোটেলে খাবারের মান কেমন তা আমি আপনাদেরকে বলতে পারতেছি না, যেহেতু আমি হোটেলে কিছু খাইনি। আমরা এখন কক্সবাজার গেট ক্রস করতেছি, আর এই জায়গায় মূলত কক্সবাজারের বাস লাভার ভাই ব্রাদার্সরা বাস লাভিং করে থাকেন। এই গেটটি দ্বারা বুঝাইছে মূলত এই জায়গায় কক্সবাজার জেলা সীমানা শেষ, আর কিছু দূর যাইতে আবার চট্টগ্রাম জেলার সীমানা শুরু হয়। সো এখন আমরা অফিসিয়ালিভাবে চট্টগ্রাম জেলায় প্রবেশ করলাম। এখন আমরা অবস্থান করছি লোহাগাড়া উপজেলায়, আর আমাদের সামনে রয়েছে সৌদিয়া মার্সিডিজ বেঞ্জের একটি বাস। আর এই বাসটি ছিল ঘাটতেরা প্রকৃতির, সে নিজেও টানতে পারে না আর আমাদের সাইডও দিবে না, এমন টাইপের ছিল। আমরা এখন সাতকানিয়ার কেরানীহাট নামক জায়গায় অবস্থান করতেছি, আর এই জায়গায় মূলত কক্সবাজার আর বান্দরবানের রাস্তা আলাদা হয়। সামনে যে শ্যামলী বাসটি যেখান দিয়ে আসতেছে মূলত ওই জায়গায় মূলত বান্দরবানের রাস্তা, তথা আমার হাতের ডান দিকের রাস্তাটি যেদিকে চলে গেছে ওইটি বান্দরবানের রাস্তা, আর আমরা সোজা রাস্তা ধরে চট্টগ্রামের উদ্দেশ্যে আগায় যাচ্ছি। এইবার আমাদের সামনে পড়ে বিপুল, আর এই গাড়ির পেইন্ট স্কিম দেখেই বুঝতে পারতেছেন এটি এক্স হানিফের গাড়ি ছিল। এই বাসটি মূলত কক্সবাজার থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে যায়। সো বিপুল আমাদেরকে ভদ্রভাবেই ছেড়ে দিল, সে আমাদের সাথে কোনো পারাপারি করলো না, আর এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো। আমরা যখন শাহ আমানত সেতুর একেবারেই কাছাকাছি তখন দেখি সামনে এক বিশাল জ্যাম, মূলত অ্যাক্সিডেন্টের কারণে এই জ্যামের সৃষ্টি হয়েছে। তাই এখন আমাদের গাড়িটি ঘুরিয়ে বিকল্প পথ দিয়ে আবার শাহ আমানত সেতুতে উঠবে। এখন আমরা গ্রাম্য পথ ধরে শাহ আমানত সেতুর উদ্দেশ্যে যাচ্ছি, আর এই রাস্তার প্যাটার্ন দেখে আমার কাছে অনেকটা নর্থ বেঙ্গলের সিরাজগঞ্জ বগুড়ার রাস্তার মতোই মনে হচ্ছে, অনেকটা ওরকম টাইপেরই। মূলত নর্থ বেঙ্গলে যখন রাস্তা জ্যাম পড়ে তখন বাসগুলো আর কি মেইন রোড দিয়ে না গিয়ে এরকম বাইপাস রোড মেরে তাদের
জ্যামের সময় বাঁচায়। ঠিক ওরকম ঘটনাই সেদিন আমাদের সাথে ঘটেছিল। সো এক্সট্রা 7 কিলোমিটার পথ ঘুরে এখন আমরা শাহ আমানত সেতুতে উঠলাম। এই শাহ আমানত সেতু মূলত কর্ণফুলী নদীর উপর অবস্থিত, আর এই সেতুটির মাধ্যমে মূলত সেন্ট্রাল চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের সাথে সংযোগ স্থাপিত হয়। এই সেতুটি মূলত 2009 সালে উদ্বোধন হয়েছিল। ঘড়ির কাঁটা যখন 11টা 40, তখন আমরা চট্টগ্রামে লালখান বাজার নামক জায়গায় অবস্থান করি। তাহলে আলীকদম থেকে চট্টগ্রাম আসতে আমাদের 5 ঘন্টারও কিছু সময় বেশি লেগেছে। এখন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠলাম, আর আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রামে ফৌজদারহাট নামক একটি জায়গায়। সো সেদিন রাস্তায় গাড়ির চাপ একেবারেই কম ছিল, ট্রাকের চাপ বলতে গেলে নাই ছিল, আর বাসও সেদিন খুব বেশি একটি পাওয়া যাচ্ছিল না। তো কথা বলতে বলতে এক ছাপরি বাইকার দেখেন কীভাবে সে মোটরসাইকেল চালিয়ে প্রায় অল্পের জন্য একটি মানুষকে মারতে গিয়েও সে বেঁচে গেল। এইসব রাইডারদের জন্য আর কি রাস্তাঘাটে চলাচল করা এখন অনেক কঠিন হয়ে গেছে। এদেরকে নিয়ে আর কি আর বলবো আমি। তবে সব রাইডার এক না, আমি অনেক ভালো ভালো রাইডারও দেখেছি। সেদিন ট্রাকের চাপ একেবারেই কম থাকার ফলে ভালো ভালো বাসগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। মূলত সব বাসই টানের উপর আছে, তাই তাদের বাম্পার পাওয়াও সেদিন বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। আমি তো একটা পর্যায়ে মনে করছি যে আজকে কোনো ভালো বাস পাবোই না। তো ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে থাকেন, সামনে আরও অনেক টুইস্ট রয়েছে। আমাদের বাসটি এখন প্রায় 90+ স্পিডে চলতেছে। এখানে স্পিড কিন্তু 100+। আপনারা আমার এই স্পিডোমিটারে যে স্পিড দেখতেছেন তার সঙ্গে এক্সট্রা আপনারা 5 কিংবা 7 যোগ করে যে স্পিড পাবেন সেটি হলো আসল স্পিড। তো এর থেকেও বেশি স্পিড আমাদের গাড়ি টেনেছিল, বাট আমি যখন ভিডিও ক্যাপচার করেছিলাম তখন এরকমই স্পিড রিড দিয়েছিল। এখন আমাদের বাম্পারে রয়েছে সেই আলীকদম ঢাকা রুটের হানিফ বাসটি। সে এখন আমাদেরকে ওভারটেক দিবে, মানে সেও সেদিন বেশ ভালোই রাশ মুডে ছিল। আমাদের এই শ্যামলী দেখে তার মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। এখন সে আমাদেরকে ট্রাকের গ্যাপে ফেলে ওভারটেক দিবে। সেদিন এই বাসটির সাথে আমাদের বেশ অনেক পথই এরকম ইঁদুর বিড়ালের মতো রেস চলেছিল। কখনও এই বাসটি আমাদেরকে ওভারটেক দেন, কখন আমরা এই বাসটিকে ওভারটেক দিই। আর এভাবেই চট্টগ্রাম থেকে ঢাকা প্রায় 250 কিলোমিটার পথ বাম্পারে বাম্পার খেলা চলতেছিল। সো এখন আমরা এই আলীকদমের হানিফ বাসটিকে ওভারটেক দিয়ে দিলাম। দেন এখন আমরা পথটাকে আরও শর্টকাট মারতে আবার বাইপাস মারলাম। দেন আমরা এই হানিফের থেকে আগে হোটেলে ঢুকি। আমাদের সামনে এখন রাঙামাটি শ্যামলী পড়ে, আর এই শ্যামলীটি মোটামুটি ঠান্ডা প্রকৃতিরই ছিল। সে একটি পর্যায়ে আমাদেরকে ছেড়ে দেয়, খুব বেশি একটি পারাপারি করেনি আমাদের সাথে। আমাদের সামনে এখন রয়েছে ঢাকা খাগড়াছড়ি রোডে লিজেন্ড শ্যামলী দুলাল ভাইয়ের গাড়ি।
আর এই দুলাল ভাইয়ের সাথে আমি একবার ট্রাভেল করেছিলাম, আর ওই ট্রাভেলের ব্লগটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে উক্ত ব্লগের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই শ্যামলী যে কোন লেভেলের প্লেয়ার ছিল সেদিন আমি উঠেই বুঝেছি। তো এখন আমরা এই শ্যামলীর বাম্পার ধরি। আমি তো ফার্স্টে ধরেই নিয়েছিলাম যে এই শ্যামলীকে ওভারটেক এত একটা সহজ হবে না আমাদের পক্ষে, বাট ভিউয়ার্স আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন কি ঘটে ফাইনালি। আমি আর কিছু বলবো না, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন। সো এখন আমরা দুলাল ভাইকে ওভারটেক দিয়ে দিলাম, বাট দুলাল ভাইটা ওভারটেক দেওয়া যে এতটা সহজ হবে এটা আমি কল্পনা করিনি, এটা আমার কল্পনা একেবারেই বাইরে ছিল। আমাদের সামনে এখন পরে ঢাকা চট্টগ্রাম নাজিরহাট রুটের হানিফের একটি বাস। এই বাসটি আমাদের 10 মিনিট আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে, বাট ফেনীর কাছাকাছিতেই এই বাসের বাম্পার আমরা ধরে ফেলি। তো একটি পর্যায়ে আমরা এই বাসটিকেও ওভারটেক দিয়ে এখন আমরা ফ্লাইওভার উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাই। আমাদের সামনে এখন পরে শামীমের RN AC গাড়িটি, আর এই গাড়িটি সেদিন বেশ ভালোই মুডে ছিল, তবে একটি পর্যায়ে সে আমাদের কাছে হার মানতে বাধ্য হয়। আর হ্যাঁ, যারা আপনারা এই শামীম বাসটিকে চিনেন না তাদের উদ্দেশ্যে বলি, এই বাসটি মূলত কক্সবাজার থেকে ময়মনসিংহ রুটে চলাচল করে, আর এটি মূলত বিজনেস ক্লাস AC বাস। এইবার আমাদের সামনে পড়ে শ্যামলী পরিবহন তথা শ্যামলী SP সেকশনের একটি নন AC বাস। এই বাসটি মূলত খাগড়াছড়ি রুটের গাড়ি, তবে আমাদের দেখে এই বাসটির জোশ বেড়ে যায়, সে আমাদেরকে কোনো মতেই ছাড় দিবে না। তার সাথেও বেশ কিছুক্ষণ আমাদের ইঁদুর বিড়ালের মতো রেস চলতে থাকে, আপনারা দেখতে থাকুন ভিডিওর কিছু অংশ। তো এখন আমরা এবং শ্যামলী শান্তি পরিবহনের একটি বাসটিকে ওভারটেক দিই, আর এই বাসটি মূলত স্টার লাইনার ছিল। তবে এই শান্তি পরিবহন সেদিন যা দেখাইছে না, আপনারা আমার ভিডিওটি কিছু দূর গেলেই বুঝতে পারবেন এই শান্তি কোন রকমের জিনিস ছিল। সে মানে কি বলবো, মানে তার ড্রাইভিং স্কিল দেখে আমার কাছে একেবারে আমি নিজে অবাক হয়ে গেছি। তো এখন আমরা শ্যামলীকে আর কি অনেক কষ্টে ওভারটেক দিতেছি, দুই বাসের স্পিড এখন 100+। আমরা একটু ট্রাকের গ্যাপে পড়তে না পড়তেই শান্তি আমাদেরকে বুলেটের বেগে ওভারটেক দিয়ে দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে ওই সামনে সৌদিয়াকে ওভারটেক দেয়। আমাদের সামনে এবার পরে সেন্ট মার্টিন পরিবহনের লেলেন নন AC গাড়ি। এই গাড়িটির মধ্যে ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করে, আর এটি হলো নন AC বিজনেস ক্লাস গাড়ি। আমরা 110-120 স্পিড মেনটেন করে আবারও শান্তির বাম্পার ধরতে পারি। তো এখন আমাদের সাথে শান্তির স্নায়ুযুদ্ধ চলতেছে। তো দেখেন শেষ পর্যন্ত এই ভিডিওতে কি ঘটে। আর এই শান্তি মূলত স্টার লাইনের গাড়ি ছিল, আর সেদিন পাইলট হিসেবে ছিলেন ইয়াংস্টার আরিফ ভাই। মাত্রই শান্তি মাথা নষ্ট করার মতো একটি বাউলি মারল। সেদিন
আরিফ ভাইয়ের ড্রাইভিং স্কিল ছিল একেবারে চোখে দেখার মতো। আমি বেশ এনজয় করেছি ওনার ড্রাইভিং দেখে। আমরা একদম শান্তির বাম পাক ঠেকে আর কি সামনে আগাচ্ছি। আমাদের পাইলটের শান্তিকে কোনো মতো ছাড় দিবে না, তো এখন আর কি শান্তিকে উঠি দেওয়ার চেষ্টা চলতেছে। আর শান্তিও ছাড় দেওয়ার পাত্র নয়, তবে এই পর্যায়ে আমরা শান্তিকে ওভারটেক দিয়ে দিই রানিংয়ে। খেলা কিন্তু এখনও শেষ না, সামনে আরও খেলা রয়েছে। তো বলতে বলতে এখন শান্তি আমাদেরকে রানিংয়ে ওভারটেক দিয়ে দেয়। তার স্পিড বেশ ভালোই ছিল। সো সব মিলিয়ে শান্তি আর শ্যামলী রেসটি এক কথায় পুরো অসাধারণই ছিল। এখন আমরা অবস্থান করছি কুমিল্লার হোটেল নূরজাহানে। আর এই নূরজাহানে মূলত হানিফা শ্যামলীরই গাড়ি ব্রেক দেয়। আর এই নূরজাহান হোটেলের ইন্টেরিয়রের ভিডিও এর আগে আমি অনেক দেখেছি, এবার নাইবা দেখাই। একদম কাটায় কাটায় 20 মিনিট তথা রাত 2টা 7 মিনিটে আমাদের বাসটি আবারও হোটেল ব্রেক থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। হুট করে আবার সেই আলী কদমে হানিফ আমাদেরকে ওভারটেক দিয়ে দেয় বুঝে ওঠার আগেই। তো এইবার আমাদের মধ্যে বেশ কঠিন লড়াই চলতেছে। এইখানে কেউ কাউকে এক বিন্দু পর্যন্ত ছাড়তে নারাজ। আর এরকম রেস আমি আমার লাইফে এই প্রথম দেখলাম যে লম্বা একটি পথ তারা দুইজন মিলে রেস করে আসতেছে। সেই চট্টগ্রাম থেকে এবার ঢাকা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পথ আর কি একজন আরেকজনের বাম্পারে লেগেছিল। এইবার আলী কদমের হানিফের সামনে পড়ে রাঙ্গামাটির হানিফ। আর ওই হানিফটা আমার এক্সট্রোমেট ছিল, তার ট্রাভেল ব্লগ আমি করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে উক্ত হানিফের ট্রাভেল ব্লগের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তবে সেদিন এই রাঙামাটির হানিফা বেশ ভালোই খেলাধুলা করতেছিল, বাট আমি যেদিন উঠেছিলাম সেই দিন সে বেশ ভ্যালকামি করেছিল। তো আজকে সে আমাদের আর আলী কদমে হানিফকে ছাড়তে নারাজ। তো একটি পর্যায়ে আর কি আমরা এই রাঙামাটির হানিফকে ওটি দিয়ে দিই। আর সেই সাথে দেখেন আলী কদমে হানিফের মানে এক্সাস্টার থেকে কি পরিমাণ কালো ধোঁয়া নির্গত হচ্ছে, মানে সে কোন লেভেলের প্রেশারে আসছে একটু ভালো করে দেখেন। এতে কিন্তু মানে গাড়িকে খুব বেশি প্রেশার রাখলে কিন্তু গাড়ির ইঞ্জিনের উপর বেশ অনেক ইফেক্ট পড়ে, গাড়ির পিক আপ অনেক স্লো হয়ে যায় এর ফলে। এখন দুই বাসের স্পিডই মিনিমাম 100+ তো হবেই। দেখেন মানে কেউ কাউকে ছাড়তে নারাজ, একেবারে অনেকটা আমার কাছে ফর্মুলা 1 রেসিং ট্র্যাকের মতো মনে হচ্ছে। সো এইবারে শ্যামলীর প্রেশারে কুলে উঠতে না পারে সে নিজে থেকেই আর কি আমাদের ছেড়ে দেয়। এখন আমাদের সামনে পড়ে খাগড়াছড়ি সৌদিয়া 1898।
এই গাড়িটাও একটা সময় ভাইরাল গাড়ি ছিল, যখন সুমন মারমাদা এই গাড়িটি চালাতেন। এখন বর্তমানে সুমন দা স্টারলাইন গাড়ি চালায়, আর এই সৌদিয়াও এখন আগের মতো খেলে না। সো আমরা এই সৌদিয়াকে খুব সহজেই ওভারটেক দিয়ে দিলাম। আমরা এখন মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় অবস্থান করতেছি। আর এই টোল প্লাজা এক একটা বাসের টোল নেয় 450 টাকা করে। কিছু দূর যাইতে আরেক শান্তির সাথে দেখা। এই শান্তি মনে খেলতে খেলতে এখন টায়ার্ড হয়ে গেছে, তাই সে খেলার মোড়ে নাই। আমাদেরকে সে একটি পর্যায়ে ছেড়ে দেয়। এইবার আবার আরেক শান্তির সাথে দেখা। এই শান্তিকে আমরা ঝড় গতিতে ওটি দিয়ে দেই। আর ভিউয়ার্স, আপনারা গেস করে বলুন এই মুহূর্তে আমাদের পাশে স্পিড কততে ছিল। হুট করেই বাম পাশ দিয়ে মার্সার একটি গাড়ি বের হয়ে গেল, আর এই গাড়িটি মূলত জামাল ভাই চালান। এই গাড়িটি আমার এক্সটুরমেন্ট ছিল। সেদিন এই মার্সা বেশ ভালোই রাশ মোড়ে ছিল। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেন মার্সা কেমন পাগল হয়ে গেছে। সেই রিল্যাক্সকে ওটি দেওয়ার জন্য মাটির রাস্তায় নেমে হলেও সে ওভারটেক দিয়ে, মানে একেবারে এক কথায় বলতে গেলে মার্সার মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। সে কোনো মতেই আর কি ধৈর্য ধরতে পারতেছে না, ওভারটেক এখনই দেওয়া লাগবে এরকম টেন্ডেন্সি নিয়ে সে আগায় যাচ্ছিল। তবে জামাল ভাই একজন স্কিলফুল পাইলট, ওনার কাছে এগুলো কোনো বিষয়ই না। আমরা এখন কাশপুর সেতুতে অবস্থান করছি, আর এই জায়গাতেই মূলত চট্টগ্রাম আর সিলেটের রাস্তা আলাদা হয়। আমরা যখন যাত্রী নামাই তখন এই রিল্যাক্স আবার আমাদের আগে চলে যায়, দেন আবারও আমরা এই রিল্যাক্সকে ওটি দিয়ে দেই। ঘড়িতে যখন 3:38 বাজে তখন আমরা রাজধানী যাত্রাবাড়ি এসে পৌঁছাই। তাহলে অফিসিয়ালিভাবে বলা চলা যায় চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আমাদের পাক্কা 3 ঘন্টা 38 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি যে টোটাল আলীকদম থেকে ঢাকায় আসার হিসাব করি তাহলে প্রায় 8.5 ঘন্টারও একটু বেশি সময় লেগেছে। সাধারণত আমরা আরও 1 থেকে 1.5 ঘন্টা পরে পৌঁছাবার কথা, বাট সেদিন রাস্তা বেশ ফাঁকা ছিল, প্লাস গাড়ি বেশ অনেক টেনেছে বলে আমরা এত তাড়াতাড়ি আসতে পেরেছি। এখন আসি কমেন্ট সেকশনে। এই বাসে আমি ওভারঅল সব দিকে ভালো পেয়েছি। ড্রাইভিং ছিল এক কথায় অসাধারণ, আর সার্ভিস আমি যথেষ্ট ভালো পেয়েছি। আর এই গাড়ির ইঞ্জিন কন্ডিশন একেবারেই পুরোই মাখন। এর পিক আপ যথেষ্ট ফাস্ট।
বোঝা যায় যে এই গাড়ির বেশ ভালোই তারা যত্ন নিয়ে থাকে। সো এইবার যদি আমি রেটিংয়ে আসি, ড্রাইভিংয়ে আমি 10-এর ভিতর 10ই দিব, সার্ভিসে আমি 10-এর ভিতর 9 দিব। আর সেই সাথে আমি আমার বড় আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই, মূলত আপনার জন্য আর কি শ্যামলীতে ওঠা, সেই সাথে আমি অসাধারণ একটি জার্নি এক্সপিরিয়েন্স করতে পেরেছি। এখন আমরা রাজধানী মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এরিয়াটি ক্রস করতেছি। আর আমি এই কলেজে 5 বছর পড়াশোনা করেছি। আমার লাইফের সেরা একটি সময় আমি এই জায়গায় অতিবাহিত করেছি। তাই যখন আমি এই এলাকাটি ক্রস করি তখন আমি একেবারে ইমোশনাল হয়ে পড়ি। ঢাকা শহরের মধ্যে আমরা আবার আরেক শান্তিকে ওভারটেক দিয়ে দিই। সো ফাইনালি আমি শ্যামলীতে নেমে যাই। আর এই জার্নি ছিল আমার লাইফের অন্যতম স্মরণীয় একটি জার্নি। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন।